ইরান বর্তমান দুনিয়ার সবথেকে ভয়ঙ্কর দেশ হিসেবে পরিচিত। আমেরিকার কথিত টেরোরিজম লিস্টে থাকা প্রথম সারির দলগুলো যেমন হামাস, হিজবুল্লাহ ও হুতি, এই দলগুলোকে নাকি ইরানি স্পন্সর করে। در رژیم غاصب صهیونی است. 1 অক্টোবর 2024 ইসরায়েলের প্রতিটা জায়গা, হোক তা স্কুল, ব্যালকনি অথবা বাথরুম, এমনকি মিসাইলের ফ্যাক্টরি, সব জায়গা থেকেই শোনা যাচ্ছিল একটি সাইরেনের শব্দ। ইসরায়েলে যখন কোনো নিরাপত্তা ইস্যু হয়, ওই পার্টিকুলার সময় ইসরায়েলে এই ধরনের সাইরেনের শব্দ শোনা যায়। চোখের পলক ফেলতেই কিছু একটা এসে আঘাত করলো ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। তার মধ্যে অন্যতম ছিল নেভাতিম এয়ারবেস। এটা ইসরায়েলের অন্যতম মিলিটারি এয়ারবেস, যেখানে জেট ফাইটার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম রাখা হয়। তেলনাপ এয়ারবেস, এটা ইসরায়েলের সব থেকে গুরুত্বপূর্ণ বিমান ঘাট। এইখান থেকেই যত গুরুত্বপূর্ণ মিশন পরিচালনা করা হয়। তেল আবিব এর গোয়েন্দা স্থাপনা, যেখান থেকে ইসরায়েলের গোপন গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা হয়। পরে জানা যায় ওইগুলো ইরানের ফাতে এবং খেইবার সেকেন্ড ব্যালিস্টিক মিসাইল ছিল, যা উচ্চ গতি সম্পন্ন এবং সুপারসনিক গতি বজায় রেখে ইসরায়েলের গভীর থেকে গভীরতম জায়গায় হামলা করতে সক্ষম। ইরান সরাসরি ইসরায়েলে 180টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে, যা ইসরায়েলের মনে কাঁপন ধরিয়ে দিয়েছিল রীতিমতো। এই ইসরায়েল ইজিপ্ট, জর্ডান ও লেবানন সহ 6টা শক্তিশালী দেশকে পঙ্গু বানিয়ে দিয়েছিল মাত্র 6 দিনে। এটা ইতিহাসে 6 ডেজ ওয়ার নামে পরিচিত। Ever since the Israeli victory during the wars of 1948 and 1956, the Arab coalition, led by Egypt, Syria and Jordan, কিন্তু কেন ইরান ইসরায়েলের মতো এত শক্তিশালী একটা দেশে সরাসরি হামলা করতে গেল? আর কেনই বা ইরানের IRGC এর জেনারেল আব্বাস নীল ফোরাসানকে হত্যা করে ইসরায়েল? আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে, কয়েক দশক আগেও ইসরায়েল এবং ইরানের ভিতরে গভীর বন্ধুত্বতম সম্পর্ক ছিল। ওই সময়ে ইসরায়েলের তেলের চাহিদার বেশিরভাগই আসতো ইরান থেকে। কিন্তু কি এমন হয়েছিল যে আজকে একে অপরকে মিসাইল ছুড়ছে, একে অন্যকে জাত শত্রু মনে করছে? আসেন ডিটেলস সহ জানার চেষ্টা করি। ये कई दशकों में पहली बार था कि किसी और देश ने इजराइल के ऊपर हमला किया। ईरान ने पूरे मिडिल ईस्ट में प्रॉक्सी ग्रुप का एक जाल बना रखा है, एक्सिस ऑफ रेजिस्टेंस का एक पूरा का पूरा नेटवर्क बना हुआ है। Another poll found that 60% of Israeli Jews want segregation from Arabs. 27th of সেপ্টেম্বর তেহরানে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়, যেখানে উপস্থিত ছিলেন প্যালেস্তাইন এর স্বাধীনতাকামী সংগঠন হামাস এর প্রধান ইসমাইল হানিয়া। হঠাৎ করেই সেখানে হামলা হয় আর ইসমাইল হানিয়া মারা যায়। এর ঠিক একদিন পরে 29th of সেপ্টেম্বর তেহরানে আরও একটা হামলা হয় ইসরায়েলের গোয়েন্দা বিভাগ মোসাদ এর সহযোগিতায়। এইবার টার্গেট হাসান নাসরুল্লাহ। হাসান নাসরুল্লাহ ছিলেন লেবাননের সংগঠন হিজবুল্লাহ এর হাই প্রোফাইল, আর হাসান নাসরুল্লাহ ও ইসমাইল হানিয়া দুইজনই ইরানের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। ঠিক পরের দিন 30 তারিখে, মানে এন্ড অব দ্য মান্থ, ইরানের IRGC এর জেনারেল আব্বাস নীল ফোরাসানকে হত্যা করে ইসরায়েল। আর এইবার পুরো মুসলিম বিশ্বে তখন শোকের মাতম চলছিল, কারণ দশকের পর দশক ইসরায়েলের জুলুম নির্যাতনের শিকার হওয়া প্যালেস্তাইনের স্বাধীনতার জন্য যারা সরাসরি সামনে থেকে নিজেদেরকে বিলিয়ে দিয়েছিল, তাদের মধ্যে এই 3 জন ছিল অন্যতম। কিন্তু তাদেরকেও শেষ করে দিল দখলদার ইসরায়েল। সবার মনে একটাই প্রশ্ন, কেউ কি নেই এই ইসরায়েল নামক শয়তানকে ধ্বংস করার জন্য? 1 অক্টোবর ইসরায়েলের পরিস্থিতি তো খুব ভালোই ছিল, সুন্দর ফুরফুরে এনভায়রনমেন্ট ছিল, অন্য সব দিনের মতো সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত ছিল। হঠাৎ করেই ইসরায়েলের সেই সাইরেন বেজে উঠলো, সবাই আতঙ্কিত হয়ে গেল, এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো, নিজেদেরকে বাঁচাতে বাংকারে আশ্রয় নিতে চেষ্টা করলো। কেউ কেউ যেতেও পারছিল, আবার কেউ যেতে পারেনি। হঠাৎ করেই সবাই দেখলো কিছু একটা আগুনের গোলার মতো তাদের দিকে ছুটে আসছে। মুহূর্তেই সব উলটপালট হয়ে গেল। এই অপারেশনের নাম দেয়া হয় অপারেশন টুরু প্রমিস 2। আর এই মিসাইলগুলো ছোড়ার নির্দেশ ইরানের হাই কমান্ড আয়াতুল্লাহ আলী খামেনি
নিজে দিয়েছিলেন। আপনারা যারা মনে করতেছেন ইরান এই প্রথমবারের মতো ইসরায়েলে হামলা করেছে, কিন্তু আপনাদের ধারণা ভুল। এই এপ্রিল মাসেই ইসরায়েলকে আরো একটা বারের জন্য লাল সালাম দিয়ে মেহমানদারি করে ইরান। 13th of এপ্রিল ইরান এর IRGC ব্রাঞ্চ এর ইরানিয়ান আর্ম ফোর্সেস, ইরাকের ইসলামিক রেসিস্ট্যান্ট ফোর্স, লেবাননের হিজবুল্লাহ ও হুতি সম্মিলিতভাবে ইসরায়েলে একটা হামলা চালায়, যার কোড নেম ছিল অপারেশন ট্রু প্রমিস। 1st of এপ্রিল দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় সিরিয়া ও লেবাননে চলমান অপারেশনের দায়িত্বে থাকা 2 জেনারেল এবং 2020 সালের জানুয়ারিতে ইরাকে ইরানের শীর্ষ জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যা করে। গেল ডিসেম্বরের শেষ দিকে সিরিয়ার ইসরায়েলি বিমান হামলা IRGCর আরেক শীর্ষ কমান্ডার রাজি মুসাফিরের মৃত্যু ইরানের এই হামলার ইন্ধন জুগিয়েছে বলে মনে করেছেন অনেকে। এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের একের পর এক দ্বান্দ্বিক নীতি ও সামরিক হামলার জবাবেও ইসরায়েলের ওপর এমন হামলা হয়ে থাকতে পারে বলে মনে করে অনেকেই। এপ্রিল মাসের ওই হামলাই ছিল ইরানের পক্ষ থেকে ফার্স্ট ইসরায়েলের ওপর সরাসরি হামলা। এর আগে ইরান ইসরায়েলের সাথে প্রক্সি দিয়ে যুদ্ধ করলেও কখনো সরাসরি ইরান থেকে ইসরায়েলের মাটিতে হামলা হয়নি। জেনে অবাক হবেন যে 1947-এ ইসরায়েলের জোরপূর্বক প্যালেস্তাইনের জায়গা দখল করে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর ইরান ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল এবং তাদের মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল বহুদিন যাবত। এমনকি ইসরায়েলের তেলের চাহিদার বেশিরভাগই আসতো এই ইরান থেকেই। কাহিনী আরো গভীরভাবে বোঝার জন্য আমাদেরকে যেতে হবে 1935 সালে, কারণ 1935 সালে ইরান নামের কোনো দেশ এক্সিস্ট করে। এর আগে এই দেশের নাম ছিল পারস্য। কিন্তু আমাদের আরো অতীতে যেতে হবে। 1794 সাল থেকেই এই অঞ্চল শাসন করেন মোহাম্মদ খান খাজার। 1925 সাল পর্যন্ত এই খাজাররা পারস্য শাসন করেছিল, আর এই খাজার বংশের শেষ রাজা ছিলেন আহমদ শাহ। তার শাসন আমলেই পারস্য অস্থিতিশীল হয়ে পড়ে, দেখা দেয় বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের, যার ফলে জনমনে দেখা দেয় নানা অস্থিরতা। 21শে ফেব্রুয়ারি 1921 কাসাম ব্রিগেডের একজন কর্নেল মোহাম্মদ রেজা শাহ জনগণের পক্ষ নিয়ে তার ব্রিগেডের 3000 সৈন্য নিয়ে বিদ্রোহ করেন এবং জনগণের সমর্থনে তেহরান দখল করেন, আর সাইদি আত-তাবেতাবিকে প্রধানমন্ত্রী করার প্রপোজাল দেন এবং আহমদ শাহ তা মেনেও নেন, আর কর্নেল রেজা খান এখন সেনাপ্রধান। ঠিক 4 বছর পরে 1925 সালে আহমদ শাহকে পদচ্যুত করে কাজার বংশের শাসনের অবসান ঘটান এই রেজা শাহ, আর এখন পারস্যের শাহ হিসেবে ক্ষমতায় আসেন আহমেদ রেজা শাহ, আর নাম বদলে হয়ে যান তিনি রেজা শাহ পাহলভি। এই ক্যারেক্টারটা ইন্টারেস্টিং, ভিডিও এর সামনের দিকেই আপনারা বুঝতে পারবেন। এইবার শুরু হলো পাহলভি বংশের শাসন। জনগণের সমর্থনে ক্ষমতায় আসা রেজা শাহ খুবই উচ্চাবিলাসী ও আধুনিকায়নে বিশ্বাসী ছিলেন, আর তার রোল মডেল ছিল পশ্চিমা বিশ্ব। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে মোহাম্মদ রেজা শাহ ব্রিটেনের পক্ষ নেয়ার পরিবর্তে যখন জার্মানের পক্ষ নেন, তখন সমস্যা বাধে। ব্রিটেন ও মিত্র শক্তি মিলে আহমদ রেজা শাহ পাহলভিকে 1941 সালে ক্ষমতাচ্যুত করেন, আর ইরানের ক্ষমতায় বসান তার ছেলে মোহাম্মদ রেজা শাহ পাহলভিকে। এইখানে দুইটা নাম কিন্তু আলাদা, মোহাম্মদ রেজা শাহ এবং আহমদ রেজা শাহ। এইখানে ছেলের নাম মোহাম্মদ রেজা শাহ। বাপ আহমদ শাহ বেইমানি করলেও ছেলের মোহাম্মদ শাহ কখনোই বেইমানি করেনি। 1950 সালে ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয়। এই মোহাম্মদ রেজা শাহ পাহলভির কাজ ছিল ক্ষমতায় থেকে পশ্চিমাদের নীতি বাস্তবায়ন করা, তাই তার জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকে। আর তার পরিপ্রেক্ষিতে 1979-এ ইরানে গণ অভ্যুত্থান হয়, আর আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানে আসে ইসলামিক রেভলিউশন। এরপর ইরান ইসরায়েলের সাথে সব ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিশ্চিহ্ন করে, আর ইসরায়েলকে দখলদার হিসেবে উল্লেখ করে। সম্পর্কের আরো বেশি অবনতি হয় 1990-এর দশকে, যখন ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে ইৎজাক রাবিন ক্ষমতায় আসে। ওই সময় মাহমুদ আহমাদিনেজাদ একটা জ্বালাময়ী বক্তব্য দেয় ইসরায়েলের বিরুদ্ধে। তাছাড়া ইরানের পারমাণবিক প্রযুক্তির উন্নয়ন, হিজবুল্লাহ, হামাস, হুতি, প্যালেস্তিনি ইসলামিক জিহাদের মতো দলগুলো যারা ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিতে চায়, সেই দলগুলোকেই সমর্থন এবং অর্থায়ন। এসব কারণে ইরান ইসরায়েল সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।